নমস্কার, ট্রাইটি বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটার সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা অনেকেই হয়তো ভাববেন, যারা এই মুহূর্তে অঞ্জনের শো দেখছেন তারা প্রত্যেকে হয়তো ভাবতে পারেন যে হঠাৎ করে এই বিষয় নিয়ে কেন আবারও কথা তুললাম, যদিও বা এই জট কেটে গিয়েছে। আমার প্রশ্ন অনেকগুলো জায়গাতে রয়েছে, তাই জন্যই আজ এই বিষয় নিয়ে শো করছি। রাজ্যপাল, যাকে সাংবিধানিক প্রধান বলা যেতে পারে, তার এই গড়িমসির কারণ কি? হঠাৎ করে কেন তার নিজের দায়িত্ব থেকে তিনি সরে আসতে চাইলেন? কেন তিনি তার নিজের দায়িত্ব পালন করতে চাইলেন না? কেন তিনি তার শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব অবশেষে ডেপুটি স্পিকারের হাতে দিয়ে দিলেন? এই যাবতীয় বিষয় নিয়ে জলঘোলা পরিস্থিতি কেন সৃষ্টি হলো? যদিও বা যদি সত্যি সত্যি রাজ্যপালের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্যার কথা আগে কেন বললেন না? তাহলে কি শুধুমাত্র তৃণমূল বিরোধিতার কারণের জন্যই তার এই গড়িমসি? শুধুমাত্র তৃণমূল বিরোধিতার জন্যই কি রাজ্যপালের এহেন পরিচয় বাক্য পাঠ হলো সমস্ত রাজ্যে? যে রাজ্যপালকে অ আ ক খ শেখালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলায়, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও একেবারে বিস্ফোরক হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, কেন তার এই ভাবমূর্তির বদল? কেন তার এই ভাবমূর্তির রদবদল হলো? হঠাৎ করে তার যাবতীয় বিষয় নিয়ে এতটা জলঘোলা পরিস্থিতি বা কেন হলো? কেন তাকে বলা হচ্ছে বিজেপির ক্যাডার? যদিও বা রাজ্যপাল সম্বন্ধে এহেন বক্তব্য ট্রাইব টিভি বাংলা সমর্থন করে না, সঙ্গে সঙ্গে কোনো সংবাদ মাধ্যমের কর্মীরাও হয়তো সমর্থন করে না। তার কারণ রাজ্যপাল বা রাষ্ট্রপতি, এনাদের দুজন সম্বন্ধে সত্যি কোনো রকম দল বা কোনো কালারের ওপর বেস করে কিছু বলা উচিত নয়, তার কারণ তারা সাংবিধানিক প্রধান। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা বাস্তবও এটার সঙ্গে রয়েছে। নবনির্বাচিত বিধায়ক, যাদেরকে জনগণ স্বয়ং নিজে জাজ করে তাদেরকে রাস্তা দেখিয়েছেন, তাদেরকে থাম দেখিয়েছেন যে হ্যাঁ তারাই ভগবান গোলা এবং বরানগরের বিধায়ক হবেন, যদিও বা উপনির্বাচন, নবনির্বাচিত বিধায়ক ছিলেন তারা। তাদের দোষটা কী? তাদের দায়টা কি? কেন 4 জুনের পর থেকে আজ 6 জুলাই প্রায় 1 মাস পেরিয়ে গেলেও তাদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছিল না? 1 মাস পরে অবশেষে তাকে শপথ বাক্য পাঠ করানো হলো, যদিও বা রাজ্যপাল করালেন না, রাজভবনও করলেন না। অর্থাৎ এই ইগোর যে লড়াই চলছে, তু মে সম্পর্ক চলছে, একজন আরেকজনকে বিচ্ছেন। রাজ্যপাল প্রসঙ্গেও তৃণমূল বিধায়ক, নবনির্বাচিত বিধায়িকা, তিনি সরাসরি ব্লেম আনছেন মহিলা নির্যাতন নিয়েও। যদিও বা আপনাদের জানিয়ে রাখি, আর্টিকেল 361 অনুসারে রাজ্যপালের ওপরে কোনো রকম তদন্ত চলতে পারে না, রাজ্যপালের ওপরে কোনো রকম তদন্ত হতে পারে না। এই যাবতীয় বিষয়ও রয়েছে একাধারে। সেই রাজ্যপাল প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একেবারে মন্তব্য করে বসলেন যে তাদের বিধায়িকারা, তাদের মন্ত্রিসভার বিভিন্ন মহিলারা, তারা সরাসরি সেখানে যেতে, অর্থাৎ রাজভবনে যেতে ভয় পাচ্ছে। ঠিক যেমন মনে রয়েছে আপনাদের, রাজভবনে একেবারে রাজভবনেরই একজন অস্থায়ী কর্মী, তিনি একেবারে হালে রাজভবনের রাজ্যপাল প্রসঙ্গে একেবারে বিস্ফোরক ছিলেন। তাদের শ্লীলতাহানি হয়েছে, তার শ্লীলতাহানি হয়েছে, এই বিষয় নিয়েও মন্তব্য করেছেন এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট অবধিও তিনি গিয়েছেন, সে অস্থায়ী কর্মী। এবং এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় ছিল। এবং রাজভবনে রাজ্যপালের কাছে মহিলারা সেফ নয়, একদিকে একটা প্রসঙ্গ, অন্যদিকে রাজভবনের রাজ্যপাল সরাসরি তিনি হঠাৎ করে অ্যাটেম্প্ট করলেন বাংলাতে আসার, এবং বাংলাতে এসেই অ্যাকশন মুডে চলে আসলেন রাজ্যপাল অর্থাৎ গভর্নর। তিনি সরাসরি বলছেন মমতার গভর্নমেন্টে মহিলারা সুরক্ষিত নয়। এবার প্রশ্ন, রাজভবনে মহিলারা সুরক্ষিত নয় নাকি বাংলাতে সুরক্ষিত নয়? যদিও বা বাংলার ছবি যদি আমরা দেখি তাহলে ছায়া ছবিতে রূপান্তরিত হয়েছে। কেন বলছি বলুন তো? চোপড়া থেকে শুরু করে মথুরাপুর, প্রত্যেকটি জায়গাতে, বিভিন্ন জায়গাতে, কখনো উত্তর 24 পরগনা, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো সুদূরবর্তী উত্তরবঙ্গ, প্রত্যেকটি জায়গাতেই কোনো না কোনোভাবে বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছেন। সেই প্রসঙ্গ তুলছেন বিরোধী শিবির এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মহিলারা একেবারে অগ্নিমিত্রা পালের প্রতিনিধি দল পৌঁছে গেলেন রাজ্যপালের কাছে। বুঝতে পারছেন তো রাজ্য রাজনীতি কোন জায়গায় এসে পৌঁছেছে, এবং এই রাজনীতির দাঁড়িপাল্লাতে কে ঠিক আর কে ভুল, এই যাবতীয় প্রসঙ্গ জানার সময় ইতিমধ্যে চলে এসছে। আর আগামী 1 ঘন্টায় এই দাঁড়িপাল্লা মাপারই চেষ্টা করব, কিন্তু তার আগে অঞ্জনের সাফ প্রশ্ন। অঙ্গরাজনীতিতে মহিলা সুরক্ষিত কি না, সেটাই এখন নয়া হাতিয়ার। আমার
দ্বিতীয় প্রশ্ন, রাজ্যপাল শপথ বাক্য পাঠ না করানোর কারণ কি? শুধুমাত্র তৃণমূল বিরোধিতা? আমার তৃতীয় প্রশ্ন, রাজ্যপালের মতো পদমর্যাদার একজন মানুষের মমতা সরকারের বাংলায় মহিলারা সুরক্ষিত নয় এ মন্তব্য সত্যিই অরাজনৈতিক? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, যদি ডেপুটি স্পিকার দিয়েই শপথ বাক্য পাঠ করানোর ছিল তবে এত দেরি করে সাধারণের সমস্যা তৈরি করার অর্থ কি দাঁড়ালো? এই যাবতীয় বিষয় নিয়ে আসবো আগামী 1 ঘন্টায়, প্রশ্ন করব, উত্তর নেওয়ার চেষ্টা করব, দর্শকরা জুড়ে থাকবে। কিন্তু তার আগে আপনাদের সামনে রাখছি এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়, শুনুন। রাজভবন নয়, বিধানসভাতেই শপথ নেবেন, এই দাবি নিয়ে প্রায় 8 দিন ধরে বিধানসভার সামনে ধর্নায় বসেছিলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার মাস পূর্তির পরের দিন দীর্ঘ টালবাহানা কাটিয়ে অবশেষে বিধানসভাতেই শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা ও রেয়াত। তবে রাজ্যপাল নন, রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় নন। শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে ডেপুটি স্পিকার আশিস জানান তিনি স্পিকারের উপস্থিতিতে ওই দায়িত্ব পালন করতে পারবেন না। এরপরেই তার অনুরোধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করান। সায়ন্তিকাদের শপথ পাঠ করানোর সময় ওঠে জয় বাংলা স্লোগান। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সায়ন্তিকাদের শপথ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। বিধানসভার সচিবালয় সূত্রের খবর ছিল ওই বৈঠকে ঠিক হয় ডেপুটি স্পিকারই তৃণমূলের 2 জয়ী প্রার্থীকে শপথ গ্রহণ করাবেন। কিন্তু অধিবেশন শুরুর পর আবার হিসাব বদলে যায়। বিমান বন্দ্যোপাধ্যায় প্রথমে শপথ বাক্য পাঠ করান ভগবানগোলা কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকারকে। তারপরে বরাহনগর উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও শপথ গ্রহণ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে বিষয়গুলো আমরা তো একদম নিউলি ইলেক্টেড, ঠিক আছে, সদ্যজাত, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এত অভিজ্ঞতা বা এত বুদ্ধিমত্তা আমাদের নেই যে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, নিশ্চয়ই যদি সেই উত্তর চাওয়া হয় স্পিকারের কাছে বা অন্য কারোর কাছে, নিশ্চয়ই স্পিকার উত্তর দেবেন এবং স্পিকার আমাদের কাজ চেয়েছে। মানে এটা অধ্যক্ষের বিষয়, এটা হচ্ছে আমি এটুকুই বলবো যে আমাদের ধর্নার এতদিন ধরে 7 দিন ধরে এবং 1 মাস পেরিয়ে গেছে। আজ যেটা অনেকদিন আগে হয়ে যাওয়ার ছিল সেটা আজ হয়েছে এবং অবশেষে শেষ ভালো যার সব। লোকসভা ভোট মিটেছে 1 জুন, ফল প্রকাশ হয়েছে 4 জুন। লোকসভা ভোটের ফলের সঙ্গেই ফল প্রকাশিত হয় রাজ্যের বিধানসভা উপনির্বাচনেও। বাংলার লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা কেন্দ্র দুটিতেও বিজেপির নিট ফল 0। বরাহনগর ও ভগবানগোলা 2 কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তবে ফল প্রকাশের 1 মাস পেরিয়ে গেলেও রাজ্যপালের টালবাহানায় আটকে ছিল শপথ গ্রহণ। রাজ্যপাল সংঘাত এক্ষেত্রে প্রথম নয়। এর আগে একাধিকবার রাজভবনের সঙ্গে নবান্ন কিংবা বিধানসভার দ্বন্দ্ব সামনে এসেছে। তবে বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে লাগাতার চাপানোতরের ঘটনা একেবারেই নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। বাড়তিগত নয়, সরাসরি পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপির সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সৌভিক সিংহ, তৃণমূল সমর্থক। আপনাদের 3 জনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমি সরাসরি চলে যাব সৌভিক বাবুর কাছে। সৌভিক বাবু, সরাসরি প্রশ্ন আপনার কাছে। 1 মাস পেরিয়ে গিয়েছে এবং 1 মাস পেরোনোর পরেও শপথ বাক্য অবশেষে দহরম মহরম করে শপথ বাক্য পাঠ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কি কি প্রজেক্ট আপনাদের আটকে আছে এবং কোন কোন জায়গাতে আপনাদের এই 1 মাসে অসুবিধা হয়েছে? সরাসরি প্রশ্ন আপনার কাছে। না, একদমই তাই। দেখুন, একটা বিধানসভার বিধায়ক হচ্ছে সেই বিধানসভার সুপ্রিমো এবং একটা বিধানসভার বিভিন্ন কাজকর্ম থেকে থাকে, রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন মানুষের সুযোগ সুবিধা, তাদের সিগনেচারের ব্যাপার থাকে, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের ব্যাপার থাকে। সেগুলো সিগনেচার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে, যেগুলো মানে একদমই বিধায়িকার সিগনেচার ছাড়া, বিধায়িকার স্বাক্ষর ছাড়া সম্ভব নয়। এবং গোটা বিধানসভা জুড়ে যে সার্বিক উন্নয়ন, সেটা গত
এক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, গত এক মাস ধরে সেটা কিন্তু আমরা ব্যাঘাত প্রাপ্ত। এটা এই সাফারটা কেন হবে? গত এক মাস ধরে 4ই জুন আমাদের নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, তারপর থেকে রাজ্যপালের দায়িত্ব ছিল, এটা কনস্টিটিউশনাল পোস্ট তিনি হোল্ড করেন, তার দায়িত্ব ছিল যে তিনি বিধানসভায় এসে, বিধানসভাটা তারও তো তিনি একজন কনস্টিটিউশন পোস্ট হোল্ড করেন, তার ডেফিনেটলি রাইট আছেন বিধানসভায় আসার, এসে তার বিধায়িকাদের, বিধায়ক এবং নবনির্বাচিত বিধায়িকা বাই ইলেকশনে যারা লড়ে এসেছেন তাদের শপথ বাক্য পাঠ করানো। আমরা দেখলাম তিনি নাটকীয় মতবাদ প্রকাশ করছেন, নাটকীয় মোড নিচ্ছেন, নাটকীয় রূপ নিচ্ছেন। তিনি বলছেন যে না, তিনি এলেনই না, এবং তারপরে তিনি অ্যাভয়েড করে যাচ্ছেন কনস্ট্যান্টলি আমাদের বিধানসভার স্বাধীনতা 76 বছর পরেও আমরা দেখতে পেলাম যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা ধর্ণা দিচ্ছেন। কেন? রাজ্যপালের আসার অপেক্ষায় তারা বসে আছেন। রাজ্যপালের এই জায়গা থেকে প্রশ্ন আমি সরাসরি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, আপনার রাজনৈতিক কেরিয়ারে কখনো বা রাজনৈতিক কেরিয়ারের বাইরেও কখনো আপনার চোখে এরকম ধরা পড়েছে যে নবনির্বাচিত বিধায়ক তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, ধর্ণা প্রদর্শন করছেন রাজ্যপালের কাছে যে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক? তাদেরকে শপথ বাক্য পাঠ করানো কেন হচ্ছে না? কেন রাজভবন থেকে এখানে এসে বিধানসভায় এসে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো যাচ্ছে না? রাজনৈতিক কেরিয়ারে কখনো এরকম ধরা পড়েছে? কোনো কারণে সমস্যা হচ্ছে কিছু টেকনিক্যাল, কিন্তু যে বিষয় উঠে আসছে, সামগ্রিক যে ছবিটা উঠে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলায় সেই ছবি, একটা দিনের ছবি দেখাচ্ছে আপনাদের। আবার পরবর্তীকালে এই খবরটাও দেখাচ্ছি, এই ছবিটাও আপনাদের সামনে রাখছি, যেখানে রেয়াত হোসেন এবং সায়ন্তিকা দুজন মিলে তারা ভিক্টরি সাইন দেখাচ্ছেন। রাজ্যপালের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। মূলত যেটা বোঝানোর চেষ্টা করছি, কালো ড্রেস পরে, কখনো সাদা ড্রেস পরে, কখনো রকমারি বিভিন্ন কালারের ড্রেস পরেই হোক, কালারটা মেনটেন করছে না। কালারটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরও নয়। ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রাজ্যপালের এই যাবতীয় টানাপোড়েনটা। তার কারণ রাজ্যপালের কাছে তারা শপথ বাক্য পাঠ করতে চাইছেন, কিন্তু রাজ্যপাল আসতে চাইছেন না। আবার রাজ্যপাল যখন বলছেন রাজভবনে তাদেরকে আসতে, তারা আসতে চাইছেন না। ভীষণ জটিল সমস্যা, বুঝলেন? তার কারণ যে সমস্যার মধ্যে, রাজনীতির মধ্যে যখন ইগোর সমস্যা চলে আসে, আপনারা হয়তো কখনো ঠেকে বসে বা বিভিন্ন জায়গাতেও হয়তো আপনারা এই শব্দটা খুব প্রায়শই ব্যবহার করে থাকবেন, ইগো। এবং এই ইগো যখন মাঝে চলে আসে তখন খুব সাংঘাতিক বিষয় সেটা। আমি একেবারে স্নেহানবাবুর কাছে আসবো। স্নেহানবাবু, সার্বিক ছবিটা, আমি যে প্রশ্নটা অরিন্দমবাবুর কাছে করেছিলাম, শফিকবাবু আসবো আপনার কাছে, আমি সরাসরি যে প্রশ্নটা অরিন্দমবাবুর কাছে রেখেছিলাম একই প্রশ্ন আপনার কাছেও রাখবো। কখনো এরকম হয়েছে আপনার রাজনৈতিক কেরিয়ারে, কখনো এরকম দেখেছেন আপনি যে কোনো নবনির্বাচিত বিধায়ক তারা ধর্ণা দিচ্ছেন, এক প্রকার ধর্ণা প্রদর্শন করছেন যে রাজভবন থেকে রাজ্যপাল আসুন বিধানসভায় এসে তাকে শপথ বাক্য পাঠ করান? দেখেছেন কখনো? না, বিষয়টা হচ্ছে তৃণমূল যখন ক্ষমতায় থাকে তখন অনেক নতুন নতুন জিনিস দেখা যায়। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারেননি বলে নাকি বরানগরে অনেক উন্নয়ন কার্য আটকে আছে। উনার তো এখন শপথ হয়ে গেছে। 6 মাস পরে অঞ্জনবাবু একটু বরানগরে গিয়ে দেখবেন যে সায়ন্তিকা কত উন্নয়ন কার্য করেছে। সেটা সেদিন কতদিন উনি গেছেন বরানগরে, যাই হোক সেটা প্রশ্ন নয়। উনি নির্বাচিত জনপ্রতিনিধি, এবং তাই উনি কাজ করুন না করুন, বরানগরে যান না যান, সেটার থেকে বড় কথা হচ্ছে যে শপথটা হওয়া দরকার। কিন্তু আপনার যে এই যে বক্তব্য, যে ট্যাগ লাইনটা, এই ট্যাগ লাইনের সাথে আমরাও একমত যে একটা নবনির্বাচিত বিধায়ক তার তো শপথ গ্রহণ হবে, সে তার যা প্রসিডিংস আছে সেই প্রসিডিংস এর মধ্যে সে এগিয়ে যাবে, তারপর সে তার কাজ শুরু করবে। এই জিনিসটা নিয়ে 1 মাস এই যে জটিলতার দরকারটা কি পড়লো, প্রয়োজনটা কি পড়লো? রাজ্যপালের উপর দায়িত্ব, রাজ্যপাল বলেছে যে রাজভবনে আসুন, রাজভবনে এসে আপনারা শপথ গ্রহণ করে যান। কিন্তু সেটাকে নিয়ে ক্রমাগত জটিলতা তৈরি করা, ক্রমাগত সেটা নিয়ে ভুল তথ্য পেশ করা, এবং এই যে জটটা, আজকে একটা কথা বলুন অঞ্জনবাবু, আজকে ধরে দিন অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে, তার প্রথম সেশন হয়েছে। দেশ এবং রাজ্যে অনেক সিরিয়াস ইস্যু আছে। আজকে এই 1 ঘন্টা আমরা অন্য অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আজকে সেই সব ছেড়ে দিয়ে আমরা কি নিয়ে আলোচনা করছি? এই মানে এই দুজন বিধায়ক আর বিধায়িকা এরা কোথায় শপথ নেবে? রাজভবনে নেবে না বিধানসভায় নেবে? মানে আমরা কোথাও একটা, দেখুন এই যে জটিলতার পক্ষে কি হলো, আমাদের কিন্তু নজরটা ঘুরে গেল। আজকে যে মুর্শিদাবাদে শিশু মৃত্যু হচ্ছে আমরা ভুলে গেছি। আজকে ধরে নিন জায়গায় জায়গায় নারীদের উপর অত্যাচার হচ্ছে, ভুলে গেছি। গণপিটুনি আমরা ভুলে গেছি। আমরা সব ভুলে গিয়ে আমরা এখন এই চর্চার মধ্যে মেতে উঠেছি।
আসলে বিষয়টা হচ্ছে গিয়ে নন ইস্যুগুলোকে ক্রমাগত এত ইস্যু করে তোলা হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে মানে গোটা রাজনৈতিক পরিমণ্ডল, মানে ধরে নিন রাজনীতিকে কেন্দ্র করে মিডিয়া বলুন, রাজনৈতিক প্রচুর বিশেষজ্ঞ বলুন, সবাই মানে আমরা রাজনৈতিক দলগুলো বলুন, তারা তো সবসময় একটা আলোচনা চর্চা একটা ডিবেট তার মধ্যে সবসময় আবদ্ধ থাকি, কিন্তু আমাদেরকে না কোথাও এই সবের মধ্যে নন ইস্যুগুলোর মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে। এটা একটা ছোট্ট ইস্যু, এটা অনেক আগে সলভ হয়ে যেত। মানে আমার বক্তব্য হচ্ছে, একটা বক্তব্য তুলে ধরা হয়েছে যে মানে সায়ন্তিকা বলছেন যে, মানে সায়ন্তিকা না, প্রথমে তো মুখ্যমন্ত্রী বলেছে, সায়ন্তিকা পরে রিফ্লেক্ট করেছে যে আমার রাজভবনে যেতে ভয় লাগে। একটা কথা বলুন, রাজভবনে তো সায়ন্তিকা দেবী একা যাবেন না, তার সাথে স্পিকার যাবে, আরেকজন যিনি বিধায়ক আছেন রিয়াদ হোসেন আছেন উনি যাবেন, তাছাড়া ওখানকার আধিকারিকরা থাকবে, পুলিশ প্রশাসন থাকবে। তো সেইখানে যেতে এই ধরনের মানে রাজনৈতিক বক্তব্য সবকিছুর মধ্যে এবং সবকিছু নিয়ে একটা জট, একটা জটিলতা, একটা অস্থিরতা তৈরি করে আমার মনে হয় যে মেন ফোকাস আমাদের যেগুলো ডেভেলপমেন্ট ইস্যু, যেগুলো মানে আলোচনার বিষয়বস্তু, সেগুলো থেকে নজর ঘোরানো, এছাড়া আর কিছু না। বেশ, আমি 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 এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। আপনি দুটো বিষয় অত্যন্ত ভালো হাইলাইট করেছেন, সেটা হচ্ছে নারী সুরক্ষা, এবং আমরা অন্য বিষয় নিয়ে ঘুরে যাচ্ছি, মুর্শিদাবাদে শিশু মৃত্যু নিয়ে আমরা ভাবছি না। এই দুটো বিষয় আমি অবশ্যই আনবো, কিন্তু তার আগে আমি অরিন্দমবাবুর কাছে যাবো। অরিন্দমবাবু, আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম তখন শুনতে পারিনি। অরিন্দমবাবু, আপনার বক্তব্য। দেখো, পরিষ্কার কথা হচ্ছে আমার রাজনৈতিক জীবন অত্যন্ত ছোট, কিন্তু সমস্যা হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতিতে তো অনেক কিছু ঘটেছে, এটাও আমাদের নতুন করে দেখতে হচ্ছে যে পশ্চিমবাংলার দুটো অঞ্চল, সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধিকে কিভাবে ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে পরিষেবা দিতে বাধা দেওয়া হয়েছে, এটা আমরা আজকে দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত লজ্জার, এটা করা উচিত না কখনোই। আমি আমার বিজেপির বন্ধুর সাথে একমত এই বিষয়ে যে পশ্চিমবঙ্গের যে আসল সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর থেকে চোখ সরিয়ে দেওয়ার ব্যবস্থা এটা করছে। কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় রাজনৈতিক আমি আমার ইসের থেকে বলছি, আমার রাজনৈতিক দলের তরফ থেকে বলছি, আমার মনে হয় আপনারাও বা যারা আমাদের দর্শক রয়েছে তারাও আমার সাথে একমত হবে যে দেখুন, এক হাতে তো আর তালি বাজছে না। এই যে নজর ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটা তৃণমূল দল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো করা হচ্ছেই, তার সাথে এই সুগ্রীব দোসর বলে না, একের আমে রক্ষে নেই সুগ্রীব দোসর, এই সুগ্রীব দোসর হিসেবে রাজ্যপালও তৃণমূল কংগ্রেসকে, রাজ্য সরকারকে সর্বতভাবে সহযোগিতা করেছে। নইলে কি দরকার ছিল এত নাটকে, কি দরকার ছিল এতদিন বাধা দিয়ে তাদেরকে আটকে রাখার? আমি আমার তৃণমূলের প্রতিনিধির সাথেও একমত যে সত্যিই তো প্রত্যেকটা অঞ্চল, তাদের যদি বিধায়ক না থাকে বা সাংসদ না থাকে, কাউন্সিলর না থাকে, তাহলে সেই সমস্ত অঞ্চলের মানুষগুলো পরিষেবা পেতে তাদের পরিষেবার থেকে ব্যাহত হয়। আমি এই স্পিরিটটাকে ভীষণভাবে সম্মান করছি, আর সম্মান করে বলছি, দেখুন, মমতা ব্যানার্জি এমন একজন মানুষ যিনি তার মুখ্যমন্ত্রী হওয়ার এত তারা, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পদত্যাগ করিয়ে তিনি নির্বাচিত হলেন, কিন্তু আপনি মনে থাকবে আপনার যে এই সাধন পান্ডে তিনি মারা যাওয়ার দীর্ঘদিন পরেও ওই অঞ্চলে ভোট হয়নি। এমনকি এই যে যেই দুটো জায়গায় আমাদের নির্বাচন হয়েছে, সেই দুটো আসনও কিন্তু খুব তাড়াতাড়ি, মানে কিছুদিন আগে খালি হয়েছে, তার অনেক আগে থেকে সাধন পান্ডের বিধানসভা ফাঁকা। মমতা ব্যানার্জি সেই জায়গায় নির্বাচনটা করাননি, করিয়েছেন এইখানে, আর এতদিন পরে গিয়ে সাধন পান্ডের জায়গায় নির্বাচন হচ্ছে। বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাগুলো, হাওড়ার মতো পৌরসভাগুলো, সেখানকার মানুষ, সেখানকার জনপ্রতিনিধিদের থেকে পাওয়ার থেকে বঞ্চিত হয়ে রয়েছে। কেন হয়ে রয়েছে? দেখুন, এই আমি একদম স্পিরিটটাকে সম্মান করে বলছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল আর বিজেপি যদি সত্যি বরানগরের মানুষের কথা ভাবতেন, সত্যি মুর্শিদাবাদের মানুষের কথা ভাবতেন, সত্যি যদি হাওড়ার যে পৌর অঞ্চল সেই অঞ্চলের মানুষের কথা ভাবতেন, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ওনারা নিজেদের, আমি জানি না এটা নিজেদের ইগো স্যাটিসফ্যাকশনের জন্য করছেন নাকি কি কারণ, নাকি সত্যি বিজেপির প্রতিনিধি যেটা বললেন সেই অনুযায়ী মানুষের যে দৃষ্টিকোণগুলো আসল ইস্যুর থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা আমরা জানি না। কিন্তু যেটাই হচ্ছে সেটা ওভারঅল পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য ভালো হচ্ছে না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে আমাদের যে রাজ্যপাল রয়েছেন, তাদের দুজনকেই এই কথাগুলো যদি মাথায় রাখে, তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা অন্তত একটু রিলিফ পাই।
একেবারেই রাজ্যপাল আদতেও নিরপেক্ষতা বজিয়ে রাখছেন? সত্যি কি রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের, বলার সুযোগ দেবো সৌভিকবাবু, রাজ্য সরকারের দ্বৈরথ চলছে, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো আইওয়াস চলছে? এগুলো সবটাই সময় সাপেক্ষ, সবটাই সামনে হয়তো ভবিষ্যতে আসবে এবং মানুষ সব বোঝে। বিশেষ করুন দর্শক যারা এই মুহূর্তে আমাদের দেখছে তারা এতটা বোকা নয় এবং তাদেরকে বোকা ভাবাটা অত্যন্ত বড় বোকামি। এবং এই যাবতীয় বিষয় নিয়ে সুজন চক্রবর্তী ঠিক কী বক্তব্য রেখেছেন সেটা রাখবো, পাশাপাশি তারপর আসছি আলোচনাতে। শুনুন। দুজন নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবে, ঘোষণা হয়ে গেছে। 1 মাস লেগে গেল তাদের শপথ নেবার জন্য। অসভ্যতা হচ্ছে। নির্বাচনের ফল ঘোষিত হয়েছে, তারপরে স্পিকার করাবেন না রাজ্যপাল করাবেন, কিভাবে করাবেন, কি নিয়ম, রাজ্য সরকার চিঠি দিল কি দিল না, সবাই মিলে তালঘর পাকালেন। একটা অপদার্থ রাজ্যপাল। আমি বলবো বিধানসভা অথবা রাজ্য সরকার সমানভাবে অপদার্থ। একটা শপথ নেবে বিধায়ক হিসেবে, তার জন্য এত খেলা কিসের? শেষমেশ রাজ্যপাল দায়িত্ব দিলেন ডেপুটি স্পিকারকে, ডেপুটি স্পিকার দায়িত্ব নিলেন না। বিধানসভার বিশেষ অধিবেশন হলো দুজনে শপথ নেবার জন্য, এবং সেই অধিবেশন ডাকা হলো 24 ঘন্টার নোটিশে। 24 ঘন্টার নোটিশে। এভরিথিং ইজ স্পেশাল অ্যান্ড ভেরি স্পেশাল। কাজের কাজ কিছু নেই, খালি কায়দাবাজি হচ্ছে। যেমন রাজ্য সরকার অথবা স্পিকার এতদিন ধরে কেন করতে পারেননি, আজ যখন করতে পারলেন তাহলে এতদিন করেননি কেন, উত্তর তো স্পিকারকে দিতে হবে। আর তেমনি অপদার্থ রাজ্যপাল, হি শুড রিজাইন। এরকমের রাজ্যপাল পশ্চিমবাংলায় থাকা উচিত নয়, কোনো রাজ্যে থাকা উচিত না। ওর দায়িত্ব কেড়ে নেওয়া উচিত। যারা দিল্লিতে আছে ওর দায়িত্ব কেড়ে নেয়। এই অসভ্য এবং অপদার্থ রাজ্যপাল, এই রাজ্যপাল পদের যে কোনো প্রয়োজন নেই এটাকে স্পষ্ট করে দিচ্ছে। আমরা বারবার দাবি করেছি প্রথম দিন থেকে, রাজ্যপাল পদের আমরা বিরোধী। তৃণমূল খুব রাজ্যপাল পদ দিয়ে লাফাতো, আমরা বরাবর বিরোধী। এই রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে রাজ্যপালের পদ থাকার কোনো প্রয়োজন নেই বলে আমাদের যে বরাবরের মনোভাব, সেই মনোভাবটা সঠিক। হি মাস্ট রিজাইন, ও চলে যাওয়া উচিত। আমি ঠিক এই মুহূর্তে এখন ঠিক ঘড়ি কাটায় 7:23 বাজে, 8টা অবধি প্রায় আমাদের শো হবে। 7:23-এ এই মুহূর্তে এক কথায় অঞ্জলি একটি পোল ঘোষণা করছি, যেখান থেকে দর্শকরা যারা রয়েছেন তারা কমেন্ট করতে পারেন। সরাসরি বলছি, রাজভবনের এই মতো যে অবস্থা তৈরি করা হয়েছে রাজ্যে, রাজ্যপালের রেজিগনেশন নিয়ে কথা বলছেন সুজনবাবু, আপনারা কি মনে করেন? সরাসরি রাখতে পারেন আপনাদের মন্তব্য। আমি সরাসরি সৌভিকবাবুর কাছে রাখবো আমার প্রশ্ন। সৌভিকবাবু, আপনি হাত তুলেছিলেন, আপনি অবশ্যই বলবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। রাজ্যপাল এবং আপনাদের মধ্যে সত্যিই কি কোনো রকম আইওয়াসের কিছু একটা ব্যবস্থা করছেন দর্শকদের জন্য, যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য? তার কারণ দুজন বিধায়কের শপথ নিয়ে এতদিন সংবাদ শিরোনামে, মিডিয়াকে কি কাজে লাগাচ্ছেন আপনারা? সৌভিকবাবু আনমিউট করুন প্লিজ। হ্যালো, বলুন। শোনা যাচ্ছে? আচ্ছা, প্রথমে আপনাদের একটু বলি। প্রথমে বলি যে রাজ্যপাল এবং রাজ্য সরকার, এই রাজ্যপাল এবং রাজ্য সরকার, রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল পোস্ট, আপনাদের মনে রাখতে হবে, মানুষ জানেন। সুতরাং রাজ্যপাল এবং রাজ্য সরকারের সম্পর্ক মধুর হবে, একে অপরকে কোঅর্ডিনেট করবে, এটা কাম্য। যদি সে রাজ্যপাল হয়, যদি সে কনস্টিটিউশনের পোস্ট থেকে তার দায়িত্ব নির্বাহ করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্ত থেকে এই দিল্লি থেকে আসা মানুষগুলো, যাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, রাজ দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, রাজ ধর্ম দিয়ে পাঠানো হচ্ছে, তারা রাজ ধর্ম ভুলে গিয়ে একটা রাজনৈতিক পতাকার তলায় এসে রাজ্যপালের পরিবর্তে আমরা দেখলাম সিভি আনন্দ বোস, তিনি পদ্মপালের ভূমিকা পালন করছেন। তিনি পদ্মপালের ভূমিকা পালন করছেন রাজভবনে বসে থেকে। তাকে আমরা দেখতে পাচ্ছি তার যে দায়িত্ব, তার যে রাজ ধর্ম কর্তব্য, সেটা পালন না করে আজকের বাংলার মানুষ যখন নিপীড়িত, আজকের বাংলার মানুষ যখন দরিদ্র, যে শ্রেণীর মানুষ যারা 100 দিনের কাজ করেছেন দীর্ঘদিন ধরে,
যারা রাজ্যপাল প্রথমে এসে বলেন আমি বাংলার মানুষের সাথে আছি, পাশে আছি, এই বাংলার মানুষরা তখন মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য তিনি বলেছিলেন। এই বাংলার মানুষরা দীর্ঘদিন রাজভবনের সামনে গিয়ে ধর্ণা দিলেন, রাজ্যপালের কাছে, স্বয়ং রক্ষকের কাছে গিয়ে তারা বিচার চাইলেন। সেই রাজ্যপাল দেখলাম রাজভবন ছেড়ে পালিয়ে গেলেন। কোথায় গেলেন? যে রঙিন চশমা পরে রাত্রিবেলা দার্জিলিং এর রাস্তায় তিনি হেঁটে বেড়াচ্ছেন এবং রাজভবনের সামনে রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় নিউজকে বাইট দিচ্ছেন রঙিন রঙিন চশমা পরে। এই হচ্ছে রাজ্যপালের রাজধর্ম। আজকেরও একই জিনিস দেখতে পাচ্ছি। নবনির্বাচিত বিধায়ক সুজনবাবু একদম ঠিক বলেছেন, এই রাজ্যপালের গভর্নর শুড রিজাইন অ্যাট ওয়ান্স, কারণ তিনি হি ইজ আনএবল টু এক্সিকিউট হিজ ডিউটিজ। এটা পরিষ্কার আমরা বলছি। ওটা তো আপনি একটা দিক দেখছেন, একটা কয়েনের এক পিঠ দেখছেন। সুজন বাবু আরো সঙ্গে সঙ্গে বলেছেন বিধানসভা নিয়েও কথা বলেছেন। শরীফ বাবু শুধু নিজে বললে হবে না, শুনতে হবে, অবশ্যই বলবেন না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে একটা কয়েন দেখবেন না। সুজন বাবু এটাও বলেছেন যে এটা বিধানসভারও দায়িত্ব। শরীফ বাবু না শফিক বাবু প্লিজ, একটা কয়েনের একদিক দেখলে হবে না। সুজন বাবু এটাও বলেছেন, দরকার পড়লে আপনার জন্য আরো একবার শোনাবো আমি বাইকটা, বিধানসভার দিকেও তিনি আঙুল তুলেছেন, রাজ্যসভার দিকেও তিনি আঙুল তুলেছেন, যাবতীয় বিষয়টার উপরে আঙুল তুলেছেন। না কেন বিধানসভা করবে না, আলটিমেটলি বিধানসভা স্পিকার তো এখন বিধানসভা স্পিকার তো উইদাউট কোনো রকম হঠাৎ করে নোটিফিকেশন জারি করেছেন, 12 ঘন্টার মধ্যে তিনি একদম অধিবেশন ডেকে ফেললেন। আমি বলে দিই, এই ক্লারিফিকেশনটা আমি করে দিই। রাজ্যপাল কাকে দায়িত্ব দিলেন? ডেপুটি স্পিকারকে। ভালো করে ভাবতে হবে, রাজ্যপাল কাকে দায়িত্ব দিলেন? ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন। কেন? আমার বক্তব্য হচ্ছে রাজ্যপাল তার পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন আশিস বন্দ্যোপাধ্যায়কে। আশিস বন্দ্যোপাধ্যায় কেন এক্সিকিউট করবে? দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নর। তাহলে গভর্নর আসছে না নিজের অহংবোধে, নিজের অহংকারে, সেই যেখানে যে বিধানসভায় স্বয়ং অধ্যক্ষ উপস্থিত, বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত, সেই উনি একজন উপাধ্যক্ষ অর্থাৎ অধ্যক্ষ আছেন, ওনার সিনিয়র পোস্ট অধ্যক্ষ আছেন, তাহলে কেন ডেপুটি স্পিকার ওনাকে শপথ বাক্য পাঠ করবেন? এটা তো অধ্যক্ষকে অপমান করছেন রাজ্যপাল, যে ডেপুটি স্পিকারকে পাওয়ার দিয়ে। আমার বক্তব্য হচ্ছে রাজ্যপালের ওই রাজভবন থেকে বিধানসভার দূরত্ব কত অঞ্জন বাবু আপনি বলুন না? 5 মিনিটস, 5 মিনিটস, তাও লাগবে না, 5 মিনিট আসা গেল না একটা দিন, 1 মাস লেগে গেল। এই 1 মাসে তিনি রঙিন চশমা পরে কতবার নিউজ চ্যানেলে বসে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, কতবার বাংলার মানুষকে তিনি বঞ্চনার যাতে করতে পারে ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে রায় দিয়েছেন। শুভেন্দু অধিকারী যখন রাজভবনে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে, তখন রাজ্যপাল চশমা পরে লাল কালো স্যুট পরে সাদা জামা পরে বসে আমি সব মেনে নিচ্ছি, না একদম ঠিক বলেছেন, আমি সব মেনে নিচ্ছি, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আপনাকে এটাও মানতে হবে ডেপুটি স্পিকার ওথ দিতে পারেন আর্টিকেল 188 অনুসারে, উনি দিতে পারেন, ডেপুটি স্পিকার অবশ্যই দিতে পারেন। রাজ্যপাল কিছু ভুল স্টেপ নেননি, এখানে ছোট বড় এই ইগোর ব্যাপারগুলো থেকে সরতে হবে। প্রশ্ন হচ্ছে শপথ নিয়ে, তাহলে আপনারা এত ইগোইস্টিক হচ্ছেন কেন? সৌভিক বাবু, কোনো কারণে নেটওয়ার্ক ফেল করেছে, আমি সরাসরি চলে যাবো স্নেহান বাবুর কাছে। স্নেহান বাবু, আমি শুনতে পেলাম না নেটওয়ার্কের জন্য আমি শুনতে পেলাম না। সৌভিক বাবু, আমি শুনতে পেলাম না। হ্যাঁ নিশ্চয়ই আপনার কাছে এটাই প্রশ্ন রেখেছি, আর্টিকেল 188 অনুসারে ডেপুটি স্পিকার অবশ্যই ওথ দিতে পারেন। রাজ্যপাল কিছু ভুল করে ফেলেননি বা কোনো অধ্যক্ষকে ছোট বড় করার বিষয় কিন্তু এটা নয়। না একদমই ছোট বড় করার বিষয়, একদমই। রাজ্য অধ্যক্ষ তাহলে আপনি আর্টিকেল 188 কে তাহলে কি আপনি আর্টিকেল 188 কে লঘু করে দেখছেন? আর্টিকেল 188 কে কি আপনি লঘু করে দেখছেন? মানে কনস্টিটিউশনের উপর দিয়ে আপনারা যাবেন? আমি একটা কথা, না একদমই দেখছি না। আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য একদমই না, কনস্টিটিউশনের উপর দিয়ে স্বয়ং রাষ্ট্রপতিরও যাওয়ার অধিকার নেই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে কেন আমরা প্রশ্ন করছি, হোয়াট ইজ দ্য নিড of giving the power of attorney to the deputy speaker, যেখানে রাজ্যপাল স্বয়ং উপস্থিত রাজ্যে, তাহলে কেন এটার আমার ডেপুটি স্পিকার দিকে দিয়ে কেন করাতে হবে শপথ বাক্যটা পাঠ? আমি এই প্রশ্ন রাখতে চাই। আমি এই প্রশ্ন নিয়ে স্নেহান বাবুর কাছে যাবো। আমি স্নেহান বাবুর থেকে উত্তর নেবো, যদিও বা রাজ্যপাল স্নেহান বাবু নয়, তা সত্ত্বেও স্নেহান বাবুর থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করবো। সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন সংযোজন করব। আপনি নারী সুরক্ষা নিয়ে কথা বলছেন স্নেহান বাবু, ঠিক আপনার আগের বক্তব্যে। আমার প্রশ্ন হচ্ছে, যে রাজ্যপাল সম্বন্ধে যদিও বা আর্টিকেল 361 অনুসারে তার উপরে কোনো রকম লাগু করা যায় না, কিন্তু তার উপরেও তো অস্থায়ী কর্মী এই শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। এবার আপনারাই আবার
অগ্নিমিত্রা পাল সহ প্রতিনিধি দল একেবারে রাজ্যের চোপড়ার ঘটনাকে ইস্যুকে কেন্দ্র করে, কোচবিহারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপালের কাছে যাচ্ছেন। আমার প্রশ্ন, মানে এরকম হয়ে যাচ্ছে না তো যে কুমিরের কাছে ছাগল আদি? না, আপনি যে প্রশ্নটা করলেন না অঞ্জনবাবু, এই যে ওভারঅল যে জটিলতাটা হয়েছে, এই আপনার প্রশ্নের সাথে কিন্তু জটিলতার একটা বিশাল বড় সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে বলুন তো? বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আমি বললাম না যে নন ইস্যুটাকে ইস্যু করার জন্য এটা কিন্তু জেনে বুঝে এই জটিলতাটাকে তৈরি করা হয়েছে, এবং আমাদের সংবিধানে কিছু মারপ্যাচকে, কিছু সংবিধানের কিছু আইনকে ব্যবহার করে কিন্তু এটাকে করা হয়েছে। বিষয়টা দেখুন, আমরা একদম এই যে কে কার কাছে যায়নি, কে কার কাছে গেছে, আমি তার বলতে ঢুকছি না। আমার বক্তব্য হচ্ছে, আমি অঞ্জনবাবুর নামে একটা অভিযোগ করলাম, বা কোনো মহিলাই ধরেন আপনার নামে অভিযোগ করলো, বা আমার নামে অভিযোগ করলেন, হ্যাঁ না না বলছি, যদি অভিযোগ করে সেটা তো সত্যি হয়ে যাচ্ছে না, সেটা তো তদন্ত সাপেক্ষে। নিশ্চয়ই, প্লিজ বলুন। তখন তো তদন্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা বিষয়টা হচ্ছে দেখুন, তদন্ত করতে হবে। তো মনে রাখছেন তদন্ত কে শুরু করলো? তদন্ত শুরু করলো হচ্ছে কি রাজ্য পুলিশ, লালবাজার শুরু করলো, টু বি স্পেসিফিক। ভেরি গুড, লালবাজার তদন্ত করবে। আচ্ছা, লালবাজার যদি তদন্ত করে, লালবাজার তদন্ত করে রিপোর্টটা কাকে জমা দেবে? নবান্নে তো জমা দিলে হবে না, নবান্ন তো আর বিচার ব্যবস্থা না, জমা দেবে হচ্ছে গিয়ে কোর্টে। কিন্তু আপনি যে আর্টিকেল 361 এর কথা বলছেন, 361 এর পয়েন্টে লেখা আছে, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য গভর্নর ইজ নট অ্যানসারেবল টু দ্য এনি কোর্ট অফ ল ডিউরিং হিজ অর হার টেনিউর। তাহলে আমার তো রাজ্যপালের বিরুদ্ধে কোর্টে গিয়ে লাভ নেই। তাও কিন্তু সেখানে আবার একটা এক্সেপশন আছে, আর্টিকেল 64 বলছে যে কোথাও যদি গভর্নর বা প্রেসিডেন্টের কোথাও যদি কনস্টিটিউশন ব্রিচ করে ফেলে ডিউরিং হিজ অর হার টেনিউর, তাহলে সংসদের কোনো একটা ক্ষেত্রে সেখানে একটা মোশন তৈরি করতে হয়, এবং যে সংসদের ক্ষেত্রে মোশনটা হলো অপর ক্ষেত্রে, মানে অপর সংসদের অপর হাউসে সেই একটা কমিটি তৈরি করবে, সেখানে তারা তদন্ত করবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার হবে। তো আমার বক্তব্য হচ্ছে, তো সেইটাকে একবারের জন্য রাজ্য সরকার সংসদে জানিয়েছে কোনো অ্যাপ্লিকেশন করে যে আপনারা এইখানে একটা মোশন আনুন, বা অপর হাউসকে দিয়ে আপনারা একটা কমিটি ফর্ম করে তদন্ত করেন, ট্রাইব্যুনাল করে তার বিচারটা করেন। তো আমার যে এই অভিযোগটা, অভিযোগের যে সারবক্তা বা অভিযোগের যে মানে মূল বিষয়, সেটাই কিন্তু আমার পৌঁছানোর কোনো ইন্টেনশন নেই। আমার ইন্টেনশন হচ্ছে জটিলতা তৈরি করা। প্রথম কথা, সাংবিধানিক প্রধান, তাকে নিয়ে আমি নির্বাচনী মঞ্চ থেকে ক্রমাগত আক্রমণ করে গেলাম, আমি তদন্ত করলাম না, আমি কোনো কনক্লুশনে পৌঁছালাম না, তার আগেই আমি তার নামে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করতে শুরু করলাম। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই অস্থিরতা তো তৈরি হতো না যদি রাজ্যপাল কিছু দোষ করে থাকে। ইউ হ্যাভ টু গো টু দ্য প্রসেস, সংবিধানের মাধ্যমে গিয়ে তুমি তদন্ত করে সেই প্রসেসে এগাও। তুমি সেটা না করে তুমি ইচ্ছা করে জটিলতা তৈরি করছো, তুমি ইচ্ছা করে অস্থিরতা তৈরি করছো, যাতে তুমি এই ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে, সেটাকে নিয়ে তুমি সারাদিন ধরে রাজনীতি করবে। আর আপনি তো বাধ্য দাদা, আমরা ওই যে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আছি, আমাদের এই নন ইস্যু গুলোকে নিয়ে তো চর্চা করে যেতে হবে সারাদিন ধরে। একেবারে আমি এখান থেকে সরাসরি চলে যাবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, দেখো, তৃণমূলের কথা শুনে আমার মনে হলো এই রাজ্যপাল যা করেছে তার চেয়ে বেশি ওদের অনেক বেশি সমস্যা রাজ্যপালের রঙিন চশমা নিয়ে। এবার যদি এটাই হয় তাহলে মানে অন্তত তোমার মনে মনে যেটাই থাক না কেন ভাই, তুমি টিভি মিডিয়া এটা বলো না, কারণ আমাদের এভারগ্রিন মদন মিত্র রয়েছেন, তিনি তোমার চাকরি খেয়ে নেবে, 1 নম্বর। 2 নম্বর, দেখো যেটা নিয়ে বারবার করে কথা হচ্ছে, যেটা নিয়ে মদন মিত্র চশমা পড়েন, মদন মিত্র চশমা পড়েন, না, কিন্তু please. মদন মিত্র মানুষের পাশে থেকে জননেতা হয়েছেন। না প্লিজ, এটা বলতে হবে, কেবল সেটা করেনি মদন মিত্র। ভেরি গুড, আপনি কাউন্টার করার সুযোগ Very পাবেন, good. রিবেট করার সুযোগ পাবেন। অরিন্দম বাবু, ভেরি গুড, শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে যে দেখো, যেটা নিয়ে বারবার করে কথা হচ্ছে, রাজ্যপালের ওপর না আমাদের কোনো মোহ আছে, না আমরা ভীষণভাবে ভরসা করি, কেননা রাজ্যপালও একজন মানুষ, তার স্খলন হতে পারে। এবার সেই জায়গায় যেটা আমার বিজেপির প্রতিনিধি বলছিল যে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে, তাহলে তুমি ভাই কি করতে? তুমি নিশ্চয়ই পুলিশ অথরিটি যারা রয়েছে তাদেরকে বলতে, আসুন আপনারা যা আমার বিরুদ্ধে যা যা তদন্ত আছে সেগুলো করুন। তুমি তো আর কখনো দরজা বন্ধ করে দিয়ে বসে থাকতে না।
আর বলতে না যে আমার যেহেতু ক্ষমতা রয়েছে ভাই, আমি দরজাটা বন্ধ করে রাখলাম, আমি পুলিশকে আমার বাড়িতে ঢুকতে দেবো না, আমার সংস্থায় ঢুকতে দেবো না, এটা তুমি করতে না। রাজ্যপাল যদি সেইটা করতো, রাজ্যপাল যদি সিসিটিভির ফুটেজ গুলো সমস্ত কিছু ডিসক্লোজ করে দিত, তাহলেই আজকে তৃণমূলের, মানে আমি রাজ্যপালকে সমর্থন করেই বলছি, আমি ধরে নিয়েই বলছি রাজ্যপাল কিছু করেনি, তাহলে তৃণমূলের আজকে এই যে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে বিভিন্ন মঞ্চে মঞ্চে বলে বেড়ানো ইত্যাদি ইত্যাদি, এই সুযোগগুলোই থাকতো না তৃণমূলের কাছে। দেখো পরিষ্কার কথা হচ্ছে, আমি 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 তোমায় বলছি, আমি দেশের নাম ইসের নাম না নিয়ে বলছি যে তার টেনিওরে, মানে রাজ্যপাল বা রাষ্ট্রপতি তার টেনিওরের মধ্যে কিছু করা যায় না, কিন্তু এমনই একটা অভিযোগ এসেছিল আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশের প্রেসিডেন্টের ওপর। সেই মানে ওই মেয়েটি তার জামা কাপড়টা 10 বছর ধরে প্রিজার্ভ করে রেখেছিল, এবং তার টেনিওরে যখন শেষ হয় তখন ওই জামা কাপড়ে লাগা স্পাম কালেকশন থেকে তার বিভিন্ন রকম টেস্ট ফেস্ট করে তার কিন্তু মানে যেই অথরিটি রয়েছে সেই অথরিটির কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করে সেই ভদ্রলোককে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তার কিন্তু শাস্তি হয়েছে। তোমরা যদি ইচ্ছে হয়, এটা আমার গল্প কথা নয়, এটা গুগল, এটা তোমরা সবাই জেনে থাকবে। আমি নাম, দেশের নাম যেহেতু অন্য দেশ, যেহেতু নাম ইসে আমি না করে বলছি যে এই সমস্ত বিষয়গুলো মিডিয়ায় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তোমার গুগলে রয়েছে, তোমরা গিয়ে দেখেই নিতে পারো। আমরা পরিষ্কার বলছি, দেখো আজকে আলোচনা তো আমরা আমাদের রাজ্যপাল শ্লীলতাহানি করেছে কিনা সেই নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি রাজ্যপাল তার অধিকার বহির্ভূত কাজ করেছে কিনা, এবং তার কাজের ফলে পশ্চিমবঙ্গের মানুষ তার প্রাপ্য সার্ভিস থেকে ব্যাহত হয়েছে কিনা। আমরা পরিষ্কার করে বলছি, এটা রাজ্য সরকার হোক বা এটা আমাদের রাজ্যপাল হোক, যেই হোক না কেন, যারই ইগো ক্ল্যাশ করুক না কেন, মানে যাদেরই, একজনের তো করেনি, যাদেরই ইগো ক্ল্যাশ করুক না কেন, সেটা পশ্চিমবঙ্গের সেই অঞ্চলের মানুষের সার্ভিস পাওয়ার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এটা না হওয়া উচিত ছিল। ভবিষ্যতে আমি অনুরোধ করব রাজ্য সরকার হোক বা রাজ্যপাল হোক, তারা যেন এই ধরনের সংঘাতে না জড়িয়ে পড়ে, কেননা আলটিমেটলি সাফারার আমার মতো তোমার মতো সাধারণ মানুষ। বেশ বেশ, এই বিষয় নিয়ে আলোচনা করবো, জারি থাকবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর কোথাও যাবে না, দেখতে থাকুন এক কথায় অঞ্চল। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক কথায় অঞ্চল। আজ যে টপিক, ঠেলাঠেলির শপথ, এই বিষয় নিয়ে আবারও আলোচনা পর্বে ফিরে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন যারা তাদের সঙ্গে আবারও আলোচনা আসবো। আমি সরাসরি সৌভিকবাবুর কাছে আসবো। সৌভিকবাবু, একটা বিষয় আপনার থেকে জানার চেষ্টা করব। আমার সোজা সাপটা প্রশ্ন, রাজভবনে রাজ্যপাল ইস্যু এবং বিধানসভায় এই যাবতীয় শপথ ইস্যুকে কেন্দ্র করে একটা বিষয় অগ্নিমিত্রা পাল বলেছেন, যেই অস্থায়ী কর্মী রাজভবনে একেবারে রাজ্যপালের এগেনস্টে এই অ্যালিগেশন এনেছেন, তার মা কোনো এক জায়গার পঞ্চায়েত কর্মী বা পঞ্চায়েতের কোনো পোস্টে রয়েছেন। আমি যদি খুব স্মৃতিবিভ্রাট আমার না হয়, সৌভিকবাবু, সম্পূর্ণ বিষয়টাই কি, যদিও বা তদন্ত সাপেক্ষ, তা সত্ত্বেও কি এটা কোনো ব্রেন ওয়াশের চেষ্টা রাজভবনে রাজ্যপাল এবং এই যাবতীয় বিষয়টা? সৌভিকবাবু, না, বিষয়টা হচ্ছে আমরা প্রথম আমি বললাম না যে রাজ্যপাল খুব একজন প্রিটেন্ড করেন, খুব ডিসেন্ট একজন মানুষ, খুব সম্মানীয় একজন ডিগনিফাইড ব্যক্তি। রাজ্যপালের পোস্টে তো খুব ডিগনিফাইড একজন ব্যক্তি, মার্জিত একটা পদ। কিন্তু এই মার্জিত পদের পেছনে আড়ালে আমরা বুঝতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বাংলার হাতে খড়ি দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বিভিন্ন ভাবে রাজ্যপালকে সাথে সাক্ষাৎ করেছিল, রাজ্যের উন্নয়ন কিভাবে হবে আলোচনা আমরা করেছি, আমরা রাজ্যপালকে নিয়ে একসাথে করার চেষ্টা করেছি। কিন্তু যতক্ষণ এই রাজ্যপালের ভূমিকা পালন করছিল ততক্ষণ আমরা দেখলাম যখন এই রাজ্যপাল পদ্মপালে পরিণত হয়ে গেছে, যখন বিজেপি সেন্ট্রাল অফিস থেকে রাজ্যপালকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি আর সহৃদয়তা দেখাবেন না, রাজ্যপালের একটা বাধ্যবাধকতা আছে। রাজ্যপাল নিজেও জানেন, তিনি এই যে বড় বড় তিনি টুইট করেছেন, কনস্টিটিউশন ল ভায়োলেট হচ্ছেন, করতে পারেন না, এটসেট্রা। আমার প্রশ্ন ছিল অগ্নিমিত্রা পালকে নিয়ে। অগ্নিমিত্রা পাল এই কথাটা বলেছে, রাজভবনের রাজ্যপাল বলেননি, সেই বিষয়ে বলুন।
না, অগ্নিমিত্রা দেবী কি বলেছেন সে বিষয়ে মন্তব্য আমি করতে চাই না, কারণ ওটা উনি সদ্য নির্বাচনে পরাস্ত হয়েছেন, পরাজয় স্বীকার করেছেন এবং নিজেদের অন্তর কলহে দিলীপ ঘোষকে কেন মেদিনীপুরে দাঁড় করানো হলো না, অগ্নিমিত্রা মলকে কেন দাঁড় করানো হলো, সেইটা উনি সাফাই দিক আগে। আপনাকে আপনি যথেষ্ট আমি একটু ইন্টারাপ্ট করছি শোকবাবু, আপনাকে দেখে আমার যথেষ্ট বুদ্ধিজীবী বলে মনে হয় এবং আমি মনে করি আপনি খুব স্থিতিশীল একজন মানুষ, যথেষ্ট ভালো কথা বলেন। এরকমভাবে একজনকে জয় পরাজয়ের বিষয় দিয়ে আপনি অ্যানালিসিস করছেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। আপনি ঠিক কথা বলুন, প্রপার যুক্তি দিন। আমি আপনাকে না প্রপার যুক্তি না আমি পয়েন্টে আছি, আমি রাজ্যপালকে নিয়ে কথা বলবো, আমি অগ্নিমিত্রা বলকে নিয়ে কথা বলতে আসিনি। আমার প্রশ্নটা অগ্নিমিত্রা পালকে নিয়ে কথা বলতে এসেছি। না, অগ্নিমিত্রা পালের সম্পর্কে কি বলবো, মানে অগ্নিমিত্রা পালের তো মানে সারাদিনের শিডিউলই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা যায়। অগ্নিমিত্রা পালকে আমরা বলতে শুনিনি যেদিন রাজ্যপাল রাজভবনের কর্মী নিগ্রহ করেছিলেন, নারী নিগ্রহ করেছিলেন, সেদিন একবার অগ্নিমিত্রা পালের আমরা স্টেটমেন্ট পাইনি অঞ্জন বাবু, সেদিন পাইনি। আজকে চোপড়ায় যখন ঘটনা ঘটছে, খুব ভালো কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, কোনটা ভালো কথা? চোপড়া ঘটনাটা ভালো কথা? বিধায়ককে স্ট্যান্ডিং যিনি এমএলএ আছেন তাকে ফোন করে, না আমি ভালো কথা বলিনি, আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন চোপড়ার বিধায়ককে, কিন্তু রাজ্য সরকার সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেরও চোপড়ার যিনি বিধায়ক আছেন তাকে ফোন করে তিনি ধমক দিয়েছেন, কোট আনকোট, এটা কিন্তু আপনাদের মিডিয়ায় দেখিয়েছে। সুতরাং এটা তৃণমূল কংগ্রেস পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারে। আপনারা দেখেছেন নবান্নে এই কাজ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে পাবেন না আপনি, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বসে মুখ্যমন্ত্রীর নিজের দলের নেতা কর্মীদের যিনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার ক্ষমতা রাখতে পারেন, ডিফেন্ড না করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সব মানছি শোকবাবু, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন যে রাজ্যপাল প্রসঙ্গে তিনি যে মন্তব্য করেছিলেন, যে তার কাছে অনেকে এসে বলছে যে রাজ্যপাল সম্বন্ধে যে কথাগুলো বলছেন সেই কথাটা তিনি প্রকাশ্যে বলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, সারা বাংলার সমস্ত মায়েদের, সমস্ত বোনেদের, সমস্ত দিদিদের তিনি হচ্ছেন চোখের মণি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখতে পেয়েছেন যে আমারই একজন বাংলার একজন কর্মী রাজভবনে কাজ করতে গিয়ে পেটের দায়ে তিনি নিগ্রহ হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেন্টিমেন্টাল জায়গা থেকে তিনি বলেছেন, অবশ্যই একদম। আমি এখান থেকে সরাসরি স্নেহান বাবুর কাছে যাবো। স্নেহান বাবু, না বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জি নারীদের ওপর ঘটনা নিয়ে এত উদ্বিগ্ন, তো বিষয় হচ্ছে উনি তো কোচবিহার নিয়েও বলবেন, উনি তো শ্যামনগর নিয়েও বলবেন, বিষয়টা হচ্ছে উনি চোপড়া নিয়েও বলবেন, চোপড়া নিয়ে উনি হামিদুল রহমানকে চোপড়া নিয়ে বলেছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না সৌভিক বাবু না করেছেন সেটা বলুন, না সব ঠিক আছে, কিন্তু এথিক্স মেইনটেইন করুন না প্লিজ। স্নেহান বাবু, না বিষয়টা হচ্ছে উনি হামিদুল রহমানকে নাকি ফোন করেছেন, ফোনে কি কথা হয়েছে আমরা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেস হামিদুল রহমানকে শোকজ করেছে, এটা আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, কিন্তু তার পরবর্তী সময়েও কিন্তু হামিদুল রহমানের স্টেটমেন্ট চেঞ্জ হয়নি। তিনি কিন্তু তার পরবর্তী সময়ে দাঁড়িয়েও কিন্তু ওই মহিলার চরিত্র নিয়ে কথা বলেছেন, মানে বিধানসভার সামনে দাঁড়িয়ে রিপোর্টাররা যখন প্রশ্ন করেছে তখন বলেছে না ওই মহিলা ঠিক কাজ করেনি। মানে মহিলা যদি সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে সেটা ভুল কাজ, এবং সেই ভুল কাজের মানে বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে গিয়ে জেসিবিকে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে ঘটনা ঘটলো, এবং আরেকটা সিগনিফিকেন্ট দিন বলে যে তৃণমূল কংগ্রেস বলছে না আমরাই পারি, আমরাই বিচার করি, আমরাই এই করি। তো বিষয় হচ্ছে কি, একটা জিনিস আপনি সবসময় জানেন, যে কোনো রাজনৈতিক দলের যদি কোনোদিন কেউ একটা ইনডিসিপ্লিনারি কাজ করে তাকে তো শোকজ করা হয়, এবং শোকজ করে যদি তার বক্তব্য বা তার সে একটা জবাব দেয়, সেই জবাবটা যদি সন্তুষ্ট না হয় তার পরবর্তী সময় কিন্তু তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু এই হামিদুর রহমানকে শোকজ করার পর তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে কিনা এখন অব্দি কিন্তু আমরা জানি না, আজ অব্দি কিন্তু আমরা এরকম জানি এখন অব্দি কিন্তু হয়নি। এবং আপনি নিশ্চিত জেনে রাখুন এই হামিদুর রহমানকে বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, কেননা ওই চোপড়া বিধানসভায় এইবার 1 লাখ ভোটের লিড দিয়েছে, এবং গোটা দার্জিলিং লোকসভার মধ্যে চোপড়া হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বিধানসভা যেখান থেকে তৃণমূল কংগ্রেস লিড পায়। আপনারা এত কথা বলছেন, মিডিয়া প্যানেলে এসে অনেক ভালো ভালো কথা বলছেন, কিন্তু এত আপনারা কাজিয়ারে গিয়েছেন, আপনারা কোচবিহারে গিয়েছেন, কিন্তু চোপড়া দিয়েছেন, কিন্তু চোপড়াতে পারলেন না, আপনারা পৌঁছতে পারলেন না কেন? আপনি তাহলে কোনো
হসপিটালে গিয়ে আমাদের থানায় গিয়ে আমাদের প্রতিনিধি দল তার নেতৃত্বে গিয়ে ডেপুটেশন পর্যন্ত দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কবে দিয়েছেন সেটা? কবে দিয়েছেন সেটা? যেদিন ঘটনাটা ঘটলো, না যেদিন ঘটনাটা ঘটলো, এতদিন ধরে দীর্ঘদিন ধরে চোপড়াতে এরকম ঘটনা ঘটছে, সেই ইস্যুকে কেন্দ্র করে কি আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? শুধুমাত্র শাসক দলের কাছে তথ্যগুলো ছিল যা এতদিনে ফ্ল্যাশ হচ্ছে? না, দেখুন দুটো জিনিস বলি। প্রথম কথা হচ্ছে, আমরা জেসিবি কে নিয়ে পার্টিকুলার অভিযোগ না করলেও হামিদুর রহমানকে নিয়ে কিন্তু আমরা বিগত অনেক দিন থেকে আমরা কিন্তু প্রশ্ন করে গেছি বা অভিযোগ করে গেছি। এটা কিন্তু আপনি লাস্ট 2 বছর বা 3 বছর ধরে দেখুন, হামিদুর রহমানের বিরুদ্ধে আমাদের বিভিন্ন অভিযোগ আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, এই ঘটনাটা যখন সারফেস হলো, যখন সামনে এলো, তার পরবর্তী সময়ে কিন্তু আমাদের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয়েছে। এবং বিষয় হচ্ছে, আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, আমরা কিন্তু এটা আজকে চোপড়ার বিষয় বলে না, সন্দেশখালীর সময় থেকে আমরা বলে আসছি যে সন্দেশখালী কোনো ব্যতিক্রমী জায়গা না। এরকম শাহজাহান কোনো ব্যতিক্রমী চরিত্র না। এরকম বাংলার ঘরে ঘরে শাহজাহান বা তাজিমুলরা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং বারংবার কিন্তু মহিলাদের উপর এরকম নক্কারজনক ঘটনা ঘটে চলেছে। এবং কোচবিহার এবং শ্যামনগর দুটো জায়গায় সেম ঘটনা। কি ঘটনার বিষয়বস্তু কি? সেই দুজন নারী, তারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা কেন বিজেপি করেছে, তার জন্য তাদেরকে নগ্ন করে প্যারেড করানো হয়েছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে ঘটনাগুলোর যে আমাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি, এটা কিন্তু একটু মণিপুর নিয়ে বলুন একটু। ভালো, মণিপুর নিয়ে আমি কেন বলবো? মণিপুর নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে তার বিবৃতি দিয়েছে। আমি আশা করবো নেক্সট বিধানসভা যখন হবে, তখন মুখ্যমন্ত্রী যেন চোপড়া বা কোচবিহার নিয়েও একটা বিবৃতি দেয়। এখন অব্দি কিন্তু এতগুলো ঘটনা ঘটে গেছে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা বিবৃতি আমরা পাইনি। এবং রাজ্যে কিন্তু ক্রমাগত আমরাও দেখেছিলাম মণিপুরে ঘটনা দীর্ঘদিন পরও প্রধানমন্ত্রীর থেকে কোনো বিবৃতি আমরা পাইনি। এবং আমরা রাষ্ট্রপতির ভাষণেও দেখলাম, মণিপুর নিয়ে রাষ্ট্রপতি এত সারা 5 বছরের বিজেপির ইতিহাস তুলে ধরলো, মণিপুর সেখান থেকে ব্রাত্য হয়ে গেল। রাষ্ট্রপতির ভাষণ কে দেয় না? বিজেপির দপ্তর থেকে স্ক্রিপ্টেড ভাষণ দেয় রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কিন্তু মণিপুর নিয়েও কিছু বললেন না, এটাও বলতে হবে আপনাকে। আপনি যখন চোপড়া নিয়ে বলছেন, একদম ঠিক বলেছেন সৌভিকবাবু। না প্লিজ, আমি শ্রেয়ানবাবু বলার সুযোগ দেবো, শ্রেয়ানবাবু আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু আপনি প্লিজ সংসদের প্রসিডিংসটা দেখুন। প্রধানমন্ত্রী তার জবাবি ভাষণে মণিপুর নিয়ে বলেছে কি বলেনি, আমি আপনাকে বলবো সংসদের প্রসিডিংসটা দেখে তারপরে একটু বলুন। সব ঠিক আছে। আমি একবার সৌভিকবাবুকে বলে রাখবো। সৌভিকবাবু, আমি বিশ্বাস করি আপনিও যথেষ্ট পড়াশুনো করেন, কিন্তু একটা জিনিস শুধুমাত্র বলবো সৌভিকবাবু, যে রাষ্ট্রপতি যে ভাষণগুলো দেওয়া হয় সেগুলো স্ক্রিপ্টেডই থাকে, এটা একটু জেনে নেওয়া দরকার আপনার। অরিন্দমবাবু আপনার কাছে আসবে। সৌভিকবাবু, আমি অরিন্দমবাবুর কাছে আসতে চাইছি। অরিন্দমবাবুর কাছে সংবিধানেই লেখা আছে রাজ্যপালের যে ভাষণ, সেটাও রাজ্য সরকার তৈরি করে দেয়। এটা রাজ্যপাল বা রাষ্ট্রপতি নিজে লেখেন না। রাজ্যপালের কোনো ভাষণ আমি সবাইকে বলার সুযোগ দিয়েছি, রাজ্যপাল কোনো ভাষণই দেয়নি। সো সরি, আমি সবাইকে বলার সুযোগ দিচ্ছি এইভাবে। প্লিজ না, আমি দুজনকেই নামাচ্ছি। না প্লিজ না, আমি অরিন্দমবাবুর কাছে আসারই সুযোগ পাবো না নইলে। অরিন্দমবাবু, একটা বিষয় শুধু আপনার থেকে জানার চেষ্টা করবো। অরিন্দমবাবু, আপনার থেকে শুধুমাত্র একটা জিনিস জানার চেষ্টা করবো, যে রাজ্যপাল বলুন বা রাজভবন বলুন, বিধানসভা যারা এখনো পর্যন্ত এতদিন পরে দহরম মহরম করবার পরে 1 মাস পরে তারা সত্যি শপথ বাক্য পাঠ করতে পারলো। আমার প্রশ্ন শুধুমাত্র একটা জায়গাতেই, তারা কি, আপনি বলছেন যে সেখানে সত্যি জনগণ সেবা পাচ্ছে না, এতদিন ধরে তারা সেবা থেকে দূরে থেকেছে। আমিও বলছি, আমারও প্রশ্নটাই ছিল। স্নেহানবাবু বলছেন যে আদতেও কতটা কাজ হবে সেটা একবার দেখে নেবেন। আমি খুব সংক্ষেপে অরিন্দমবাবু আপনার থেকে জেনে নেবো সেই বিষয়টা, তারপর আসবো 1 মিনিট স্ট্যান্ড পয়েন্টে। অরিন্দমবাবু, খুব সংক্ষেপে। না দেখুন, ঘটনা হচ্ছে যে আপনি আমাদের অগ্নিমিত্রা পলের বক্তব্য নিয়ে কথা বলছেন। বিশ্বাস করুন, আমরা অগ্নিমিত্রা পলকে নিয়ে একদম বিন্দুমাত্র বদার্ড নই, কেননা উনি এখন জনপ্রতিনিধিও নন, উনি কোনো সাংবিধানিক পদেও নেই। আমরা ওনাকে নিয়ে বদার্ড নই, আমরা বদার্ড মমতা ব্যানার্জিকে নিয়ে, আমরা বদার্ড আমাদের নবনির্বাচিত যিনি অভিনেত্রী বিধায়িকা হয়েছেন তাকে নিয়ে। কেননা দেখো, এই যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয় তারা তো সাংবিধানিক কোনো ক্ষমতা ভোগ করে না, তারা প্রশাসনিক ক্ষমতাও ভোগ করে না। তাদের যেটা দায়িত্ব, এলাকায় গিয়ে সেই এলাকার মানুষের কি সমস্যা সেটা সরেজমিনে দেখে সেই সমস্যার সমাধান করা। আমরা এটা সবাই বিশ্বাস করি, আমার মনে হয় আমরা এটা যারা এখানে বসে রয়েছি আমরা সবাই এটাই বিশ্বাস করি। এইবার
যদি কোনো ঘটনা হয় এবং আমাদের সংক্ষেপে, বিধায়িকা সংক্ষেপে। আমাদের বিধায়িকা আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে দেন যে না আমরা অমুক জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেছে বলে আমরা ওখানে যেতে ভয় পাচ্ছি, আর এই ভয়কে হাতিয়ার করে মমতা ব্যানার্জি হাসপাতালিতে আসেন না, মমতা ব্যানার্জি সন্দেশখালিতে যেতে পারেন না, আমাদের নবনির্বাচিত বিধায়িকার জায়গায় ঈশ্বর না করুক যদি এরকম কোনো ঘটনা হয়, আমাদের এই বিধায়িকা কি যেতে পারবেন না? বেশ, কেননা বেশ। তিনি আগেই ভীত। আমরা বলছি এই ধরনের ভীরু মানুষকে বেশ, অরিন্দম বাবু, সরি, আমি এবার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্টে আসতে হবে, একেবারে অন্তিম রাউন্ড দিকে চলে আসছে অরিন্দম বাবু। আমি 1 মিনিট সময় দেবো সরাসরি আপনাকে সুযোগ দিচ্ছি, 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিচ্ছি, বলুন। না, আমরা পরিষ্কার বলছি, যেটা আমাদের প্রথমেই বক্তব্য ছিল, এই ধরনের মানুষ ভীরু গোছের মানুষ, যারা এলাকায় কোনো অন্যায় যদি হয় সেখানে যেতে যারা ভয় পান, কোনো মহিলার ওপর নির্যাতিত হলে সেখানে যেতে ভয় পান, কোনো জায়গায় খুন জখম হলে সেখানে যেতে ভয় পান, এরম যাদের অন্তরে ভয়, তাদের আমার মনে হয় রাজনীতিতে আসা উচিত নয়। সেই অঞ্চলের মানুষদের দেখুন, একবার উনি বিধায়িকা নির্বাচিত হয়ে গেছেন, উনি ওনার টার্ম শেষ করবেন, কিন্তু তারপরে এই অঞ্চলের মানুষকেও, মানে সব অঞ্চলের মানুষকেই ভাবতে হবে, যারা এই ধরনের ভীরু চরিত্রে, তাদের কি বিধায়ক বানানো উচিত, তাদের কি আপনাদের পরিষেবা দেওয়ার যোগ্য তারা, এটা একবার ভাবতে হবে। আর পরিষ্কার যেটা নিয়ে আপনার আজকের আলোচনা, আমি আবারও বলছি, বারবার করে যেটা বলছি, যে মানুষ বঞ্চিত হচ্ছে, এই মানুষের দিকে যদি রাজ্য তারা দেখে, নিজেদের যে ক্ষুদ্র স্বার্থ রয়েছে, সেটা রাজনৈতিক হোক, সেটা ইগো হোক, সেই স্বার্থটাকে বাইরে রেখে যদি দেখে, তাহলে আপনারা সবাই বাঁচি। বেশ, আমি একেবারে চলে যাব সরাসরি স্নেহান বাবুর কাছে। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। না, প্রথম কথা বলে রাখি যে অগ্নিমিত্রা পাল লোকসভা ভোটে হারলেও উনি কিন্তু এখনো আসানসোল দক্ষিণের বিধায়িকা। কিন্তু বিষয়টা হচ্ছে অগ্নিমিত্রা পাল জনপ্রতিনিধি আছেন কি নেই সেটা বড় কথা না। একটি রাজনৈতিক ব্যক্তি হিসেবে বা কোনো সাধারণ মানুষ হিসেবে আমরা যে কেউ, আমাদের ভারতের সংবিধান বলছে আমরা কিন্তু কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুলতেই পারি। সেই প্রশ্ন রাজ্যপাল হোক, মুখ্যমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক, কারোর কোনো কাজ নিয়ে বা কারোর কোনো স্টেপ নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলতেই পারি। এবং বিষয়বস্তু হচ্ছে যে কেন প্রশ্ন তুললেন অগ্নিমিত্রা পাল, সেটা না দেখে অগ্নিমিত্রা পালের যে পয়েন্টটা আপনারা বলছেন, যে যিনি নির্যাতিতা বা যিনি অভিযোগকারী, সেই অভিযোগকারীর সাথে, অভিযোগকারীর মার সাথে তৃণমূলের একটা যোগ, তো আমার মনে হয় সেটা একটু খতিয়ে দেখা হোক। আর এবং বিষয়টা হচ্ছে কি, সেটা সত্ত্বেও আমরা তো বারংবার বলছি যে জিনিসটা, যে অভিযোগটা উঠেছে, অভিযোগটা তদন্ত হোক, অভিযোগটা সত্যটা বার করা হোক, সেটাকে সত্যটাকে আড়াল করে শুধুমাত্র সেই বিষয়টাকে নিয়ে আমি রাজনীতি করব, আমি জলঘোলা করব, আমি অন্য দিকে কাটা চুরবো, আর এই ধরনের সাংবিধানিক অস্থিরতা তৈরি করবো, এটা আমার মনে হয়। বেশ, আমি একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি, এবার সরাসরি সৌভিকবাবুকে সুযোগ দেবো। সৌভিকবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। সৌভিকবাবু, বলুন। না, দেখুন, বিষয়টা প্রথমে ভয়ের কিছু নয়, এটা ভয়ের ব্যাপার না। সায়েন্টিফিক্যালি খুব পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি হ্যালো, শোনা যাচ্ছে? নিশ্চয়ই, বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বিষয়টা ভয়ের কিছু নয়। সায়ন্তিকা দেবী, বিষয়টা ভয়ের কিছু নয়। আমি আপনাকে আবার বলি, সায়ন্তিকা দেবী ক্যাটাগরিক্যালি বলেছেন, আমি ভয়ের ব্যাপার না। সায়ন্তিকা দেবী আশঙ্কা করছেন, সম্মানহানির আশঙ্কা করছেন, তিনি সম্মান হানির আশঙ্কা করছেন, ভয়ের কিছু নয়। তিনি বিধায়িকা, তিনি বলছেন আমি রাজ্যভবনে কেন কি নিয়ে যাব, মানে কি আমার রাজভবনে যাওয়ার পরে আমার কি সম্মানটা থাকবে? কারণ রাজ্যপালের যে কীর্তিকলাপ, ইনি চাকরি দেওয়ার নাম করে বলছেন লেট মি অ্যালাউ, প্লিজ অ্যালাউ মি টু ডট। তো এই যে এই ব্যাপারটা দেবী বলছেন যে আমি একজন মহিলা এবং সুন্দরী, তো সেক্ষেত্রে যে রাজ্যপালের কি হারকাত হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে আমাদের সবার মানুষের, সমস্ত জনগণের। আপনার সময় শেষ, আপনাদের তিনজনকে আমি আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। অনেক দুঃখিত আপনাকে সময় দিতে পারলাম না, কিন্তু আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ রেড টিভি বাংলা আসার জন্য, এক কথা অঞ্জনের শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হবে। মূলত আপনারা জানেন যে রেড টিভি বাংলায় প্রতিদিন সন্ধ্যে 7টার সময় এক কথায় অঞ্জনে বিভিন্ন ইস্যু নিয়ে
নিয়ে কথা হয়। আজ যে ইস্যু নিয়ে কথা তুলেছিলাম, এর আগেও সেই ইস্যু নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আজ এই বিষয় নিয়ে আরও একবার কথা তোলার পেছনে মূলত একটাই কারণ ছিল। কেন এত দহরম মহরম, কেন এত সমস্যা, একটা শপথ নিয়ে এতটা সমস্যার ঘেরাটোপ কেন তৈরি হলো রাজ্যে? এই যাবতীয় বিষয় নিয়ে যখন আমরা কথাবার্তা বললাম, তখন একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে কোনো এক জায়গাতে আই ওয়াশের চেষ্টা চলছে এবং কোনো এক জায়গাতে হয়তো সত্যি সত্যি ভেতরে ভেতরে অন্য কিছু চলছে। আমি জানি না কি চলছে, কিন্তু একটা জিনিস অত্যন্ত ভালোভাবে জানি, বিধানসভা উপনির্বাচন হোক কিংবা লোকসভা, সব ক্ষেত্রেই জনতা বা জননেতাকে বাছাই করা হয় সাধারণ মানুষের সেবার জন্য। আর সেই সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হন, তাহলে প্রশ্ন আমরা তুলব। আর এরকমই ঠিক টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলা পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।